স্টুডেন্টস, সহজ কেমিস্ট্রির আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। পদার্থের কঠিন অবস্থা এই চ্যাপ্টারটির আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক সম্পর্কে পড়ব, সেটা হলো কেলাসের ঘনত্ব নির্ণয়। প্রতি বছর উচ্চ মাধ্যমিকে এই টপিকটা থেকে কিন্তু একটা দুটো কোয়েশ্চেন থাকে, ঠিক আছে, অঙ্ক থাকে। এই কারণে এই টপিকটা খুব খুব গুরুত্বপূর্ণ। তোমরা ভালো করে কমপ্লিট ভিডিওটা বুঝবে। এখানে প্রথমে আমি শেখাবো কী করে আমরা কেলাসের ঘনত্ব নির্ণয় করতে পারবো। তারপরে টোটাল আমরা 11টা অঙ্ক করব, যে 11টা অঙ্কর মধ্যে প্রথম 5টা অঙ্ক তোমাদেরকে ভালো করে বোঝানোর জন্য, আর পরের যে 6টা অঙ্ক আছে সেগুলো হচ্ছে বিগত বছরের উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র, ঠিক আছে। এই টপিক থেকে যে কোয়েশ্চেনগুলো এসেছে সেই কোয়েশ্চেনগুলো দেখো। তাহলে প্রথমে টপিকটাতে চলে যাওয়া যাক। হ্যাঁ, এই যে কেলাসের ঘনত্ব নির্ণয়ের একটা সূত্র আছে। হ্যাঁ, এই সূত্রটা তোমাদেরকে মুখস্থ করে নিতে হবে। সূত্রটা কি করে এলো সেটা একটু পরে আমি বলছি। আগে প্রথমে দেখো, সূত্রটা হচ্ছে কেলাসের ঘনত্বকে আমরা রো এই সিম্বলটা দিয়ে লিখি। এটা সমান সমান হচ্ছে জেড ইন্টু এম বাই এন ইন্টু এ কিউব, ঠিক আছে। যেখানে জেডটা হচ্ছে কণার সংখ্যা বা পরমাণুর সংখ্যা, ঠিক আছে। কণার সংখ্যা বা পরমাণুর সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করি অলরেডি আমার ভিডিও দেওয়া আছে। দেখো, সরল ঘনক আকার একক কোষের ক্ষেত্রে আমরা দেখেছিলাম কণার সংখ্যা বা পরমাণুর সংখ্যা জেড সমান সমান 1 বেরিয়েছিল। দেহকেন্দ্রিক ঘনক আকার একক কোষের ক্ষেত্রে দেখেছিলাম কণার সংখ্যা বা পরমাণুর সংখ্যা জেড সমান সমান 2, আর পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে দেখেছিলাম সেটা 4, তাই তো। ক্যাপিটাল এমটা হচ্ছে পারমাণবিক ভর। যখন আমরা কোনো সমযোজী যৌগ নিব, এই ক্যাপিটাল এম বলতে পারমাণবিক ভর বোঝাবো। যখন আমরা কোনো আয়নীয় যৌগ নিব, যেমন সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড বা পটাশিয়াম ব্রোমাইড, তাদের ক্ষেত্রে কিন্তু আলাদা করে অণুর কোনো অস্তিত্ব থাকে না। যে সমস্ত আয়নীয় যৌগ আছে তাদের ক্ষেত্রে, আয়নীয় যৌগের ক্ষেত্রে আমরা এটাকে পারমাণবিক ভর বলার বদলে আমরা বলবো এটাকে সংকেত ভর, ঠিক আছে। আর এমনি সমযোজী যৌগের ক্ষেত্রে ক্যাপিটাল এম এটা মানে হচ্ছে পারমাণবিক ভর, বোঝা গেছে। দেখো, তারপরে নিচে যে এনটা আছে সেটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, যেটার মান হচ্ছে 6.022 ইন্টু 10⁻23। এককটা হচ্ছে মোল ইনভার্স, বোঝা গেছে, মোল টু দ্য পাওয়ার -1। আর এখানে যে এ কিউবটার যে এটা আছে, এ মানে হচ্ছে একক কোষের কিনারা দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য, যেটা বোঝা গেছে কিনা। এবার এই জেড ইন্টু এম বাই এন ইন্টু এ কিউব কেলাসের ঘনত্ব সমান সমান এটা কিভাবে এলো সেটা একটু দেখে নেওয়া যাক। দেখো, আমরা জানি ঘনত্ব নির্ণয় কিভাবে, ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন, তাই তো। দেখো, তাহলে কেলাসের ঘনত্ব সমান সমান কেলাসের ভর বাই কেলাসের আয়তন। কেলাসের ভরটা মেনলি কি, আমরা জানি কেলাসটা তৈরি হয়েছে বা একক কোষটা তৈরি হয় অসংখ্য পরমাণু দ্বারা, তাই তো, অনেকগুলো পরমাণু দ্বারা বা কণা দ্বারা, গঠনকারী কণা দ্বারা। দেখো, সেই গঠনকারী কণাগুলোর ভরটাই তো কেলাসের ভর। সেটাকে যদি আমরা কেলাসের আয়তন দিয়ে ভাগ করি তাহলে কেলাসের ঘনত্ব পেয়ে যাব। দেখো, এবার যদি আমরা কেলাসের যে গঠনকারী পরমাণুগুলি আছে তাদের পারমাণবিক ভর আমরা ধরে নিলাম ক্যাপিটাল এম, আর পারমাণবিক ভরের একক কি, গ্রাম পার মোল, বোঝা গেছে। গ্রাম পার মোল এটা বলতে বোঝায় পার মোলের ভর হচ্ছে এম গ্রাম, মানে প্রতি মোলের ভর হচ্ছে এম গ্রাম। প্রতি মোল বা এক মোল মানে আবার বোঝায় হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু। তার মানে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু বা 6.022 ইন্টু 10⁻23, এতটি পরমাণুর ভর মানে এম গ্রাম, কারণ এতটি পরমাণু মানেই তো 1 মোল। পারমাণবিক ভর এম গ্রাম পার মোল মানে 1 মোলের ভর এম গ্রাম। 1 মোল মানে কতটি পরমাণু, অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু, মানে এতটি পরমাণুর ভর হচ্ছে এম গ্রাম। তাহলে একটি পরমাণুর ভর কত হবে, এম কে এটা দিয়ে ভাগ করলে পেয়ে যাব। তাহলে এম ডিভাইডেড বাই 6.022 ইন্টু 10⁻23 এত গ্রাম। এবার ধরো এই সংখ্যাটাকে আমি আর সংখ্যা লিখছি না, এই সংখ্যাটা সমান সমান ক্যাপিটাল এন লিখছি, বোঝা গেছে কি না। তাহলে দেখো, তাহলে ক্যাপিটাল এন একটি পরমাণুর ভর, তাহলে আমরা কি লিখতে পারি, এম ডিভাইডেড বাই ক্যাপিটাল এন, ক্লিয়ার। যেখানে এই 6.022 ইন্টু 10⁻23 এটা সমান সমান ক্যাপিটাল এন ধরে নিলাম আমি। তাহলে দেখো, এই গেল একটি পরমাণুর ভর। এবার ওই কেলাসটাতে বা একক কোষটাতে ধরো একটি পরমাণু নেই, বেশি আছে, একের বেশি পরমাণু আছে। তাহলে একটা পরমাণুর ভর যদি এটা হয়, যতটি পরমাণু আছে তাদের টোটাল ভর কত হবে, পরমাণুর সংখ্যা ইন্টু একটি পরমাণুর ভর, তাই তো। তাই কেলাসের ভর বলতে কেলাসে উপস্থিত পরমাণুগুলির ভর বুঝি। পরমাণুগুলির ভর কিভাবে পাবো, টোটাল যতটি পরমাণু আছে সেই সংখ্যাটা দিয়ে গুণ করবো আমরা একটি পরমাণুর ভরকে, তাহলে টোটাল যতগুলো পরমাণু আছে সবগুলোর ভর আমরা পেয়ে যাব, ক্লিয়ার। তাহলে দেখো, পরমাণুর সংখ্যা যেটাকে আমরা জেড দিয়ে লিখলাম, পরমাণুর সংখ্যা বা কণার সংখ্যা, সেটাকে যদি আমরা একটি পরমাণুর ভর অর্থাৎ এম বাই এন এটা দিয়ে গুণ করি তাহলে সবগুলো পরমাণুর ভর পেয়ে যাব, বোঝা গেল কি না। সেটাই তো কেলাসের ভর। তাহলে উপরে কেলাসের ভরটা পেয়ে গেলাম, নিচে কেলাসের আয়তন এ কিউব। এ কিউবটা কিভাবে পেয়েছি, ধরো কেলাসটা আছে ঘনক আকার। ঘনকের ক্ষেত্রে যদি একটা বাহুর দৈর্ঘ্য এ হয়
তাহলে আয়তনের সূত্র কি? বাহু ইন্টু বাহু ইন্টু বাহু, বোঝা গেছে? তার মানে এ ইন্টু এ ইন্টু এ, সেখান থেকে আমরা পেয়েছি এ কিউব। ক্লিয়ার? তাহলে দেখো ওপরে আমরা পেলাম জেড ইন্টু এম বাই এন, নিচে পেলাম এ কিউব। এটা নিচে এন আছে যেহেতু, তাহলে এটা নিচে চলে আসবে, তার মানে জেড ইন্টু এম বাই এন ইন্টু এ কিউব। এই হলো কেলাসের ঘনত্বের সূত্র। ক্লিয়ার? এই সূত্রটা কিন্তু কিভাবে এলো সেটা তোমাদের দরকার নেই, মুখস্থ করে নিতে হবে সূত্রটা, কারণ এই সূত্রটা দিয়ে অঙ্ক আসে। বোঝা গেছে? কেলাসের ঘনত্ব রো সমান সমান জেড ইন্টু এম বাই এন ইন্টু এ কিউব। ক্লিয়ার? এবার এর এককগুলো কি হবে, এককে চলে যাওয়া যাক। দেখো জেড হচ্ছে কণার সংখ্যা, এর কিন্তু কোনো একক নেই। বোঝা গেছে? কণার সংখ্যা জাস্ট একটা সংখ্যা মাত্র, তার কোনো একক নেই। তারপরে আছে ক্যাপিটাল এম। ক্যাপিটাল এমটা কি? পারমাণবিক ভর। বোঝা গেছে কি না? তার একক হচ্ছে গ্রাম পার মোল। এই যে উপরে লিখেছি গ্রাম পার মোল, যেহেতু জেড এর একক নেই তাহলে এম এর এককটাই হবে উপরে শুধু গ্রাম পার মোল অথবা গ্রাম মোল ইনভার্স। নিচে দেখো ক্যাপিটাল এন বা অ্যাভোগাড্রো সংখ্যা, তার একক হচ্ছে মোল ইনভার্স। ক্লিয়ার? আর এখানে আছে এ কিউব, বাহুর দৈর্ঘ্য বা কিনারা দৈর্ঘ্যটা নর্মালি আমরা সেন্টিমিটারে লিখবো। হ্যাঁ ঠিক আছে, তাহলে এ কিউবটা কি হবে? সেন্টিমিটার কিউব। ক্লিয়ার? এখানে দেখো তাহলে কোনটা কোনটা কাটা যাচ্ছে, ওপরের মোল ইনভার্স আর মোল ইনভার্সটা কাটা গেল, ওপরে থাকলো গ্রাম, নিচে থাকলো সেমি কিউব। তাহলে কেলাসের ঘনত্বটা কোন এককে বেরাবে? গ্রাম পার সেমি কিউবে। বোঝা গেছে? কেলাসের ঘনত্বটা আমরা গ্রাম পার সেমি কিউব এই এককে বের করব। ক্লিয়ার? দেখো এবার তাহলে আমরা সরাসরি চলে যাই প্রবলেমসে। প্রত্যেকটা প্রবলেম কিন্তু খুব ভালো করে বুঝে নেবে, ঠিক আছে? দেখো প্রথমে বলেছে, প্রথমে প্রবলেমটা ভালো করে মন দিয়ে পড়ো আগে। বলেছে ধাতব আয়রন দেহকেন্দ্রিক ঘনকাকার কেলাস গঠন করে। ঠিক আছে? যদি উক্ত কেলাসের একক কোষের কিনারা দৈর্ঘ্য 288 পিকোমিটার হয় তবে আয়রনের ঘনত্ব নির্ণয় করো। তোমাকে বলে দিয়েছে আয়রনের পারমাণবিক ভর 55.85। দেখো প্রথমে আগে কি করবে, সবার প্রথমে যে কাজটা করবে, কি কি ইনফরমেশন দিয়েছে সেটাকে আগে লিখে নিবে। প্রথমে বলেছে আয়রন দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষ গঠন করে। দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষ বা দেহকেন্দ্রিক ঘনকাকার কেলাস গঠন করে। এই দেহকেন্দ্রিক যখনই বলে দিয়েছে তার মানে আমাদেরকে কণার সংখ্যাটাও বলে দিয়েছে, জেড এর মান। জেড মানে কি? পরমাণু বা কণার সংখ্যা। দেহকেন্দ্রিকের ক্ষেত্রে কি বলেছিলাম আমি? এই কণার সংখ্যা বা পরমাণুর সংখ্যা হবে 4, সরি 2। পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে 4, দেহকেন্দ্রিকের ক্ষেত্রে 2। ক্লিয়ার? দেখো এবার ওই কেলাসের একক কোষের কিনারা দৈর্ঘ্যটা বলেছে। কিনারা দৈর্ঘ্য মানে এ দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম সেটাকে, সেটার কিনারা দৈর্ঘ্যটা বলেছে 288 পিকোমিটার। 288 পিকোমিটার। এবার শোনো আমাদেরকে কিন্তু কয়েকটা রিলেশন ভালো করে জানতে হবে, ঠিক আছে? রিলেশনগুলো বলে দিচ্ছি, শোনো। দেখো এটা মনে রাখবে, 1 ন্যানোমিটার এটা সমান সমান হচ্ছে 10⁻⁻9 মিটার। ক্লিয়ার? 1 অ্যাংস্ট্রম এটা সমান সমান 10⁻10 মিটার। আর 1 পিকোমিটার সমান সমান 10⁻12 মিটার। ব্যাস এই তিনটা মনে রাখবে তাহলেই হলো। এবার একটা জিনিস দেখো, আমরা আবার জানি 1 মিটার সেটা সমান সমান কত আবার? 100 সেন্টিমিটার। বোঝা গেছে? 100 সেন্টিমিটার, 100 মানে কি 10 স্কোয়ার, তা 10 স্কোয়ার সেন্টিমিটার। দেখো এটাকে যদি আমরা সেন্টিমিটারে নিয়ে যাই তার মানে কত হবে? 10⁻9 ইন্টু, তার মানে 1 মিটার মানে কি 10 স্কোয়ার সেন্টিমিটার। ক্লিয়ার? তার মানে কি 10⁻9 এখানে 10⁻2 মানে -9 + 2 হয়ে যাবে, আলটিমেটলি 10⁻7 সেন্টিমিটার। ক্লিয়ার? তাহলে 1 ন্যানোমিটার মানে হচ্ছে 10⁻7 সেন্টিমিটার। সিমিলারলি 1 অ্যাংস্ট্রম মানে 10⁻10 মিটার, এটাকে যদি সেন্টিমিটারে করি হয়ে যাবে 10⁻8 সেন্টিমিটার। ক্লিয়ার? তারপরে দেখো এখানে 1 পিকোমিটার মানে হচ্ছে 10⁻12 মিটার, এটাকেও যদি সেন্টিমিটারে করি হয়ে যাবে 10⁻10 মিটার, সরি 10⁻10 সেন্টিমিটার। কারণ 1 মিটার সমান সমান 10 স্কোয়ার সেন্টিমিটার, তাহলে -12 + 2 মানে -10। ক্লিয়ার? তাহলে আমরা কি করব, দেখো আমরা যে এর মানটা আছে, এর মানটা এখানে কত বলেছিল? 288 পিকোমিটার, সেটাকে কিন্তু অবশ্যই আমরা সেন্টিমিটারে করে নেব। ক্লিয়ার? তাহলে 288 পিকোমিটার এটাকে যদি সেন্টিমিটারে করি, কি বললাম? পিকোমিটার থেকে যদি মিটারে করি 10⁻12 গুণ হবে, আর সেন্টিমিটারে করলে 10⁻10 গুণ হবে, এত সেন্টিমিটার। ক্লিয়ার? আর কি ইনফরমেশন দিয়েছে দেখো ক্লাসের, তবে আয়রনের ঘনত্বের মান নির্ণয় করতে বলেছে, রো এর মানটা নির্ণয় করতে বলেছে, পারমাণবিক ভরটা বলে দিয়েছে, মানে এম এর ভ্যালুটা বলে দিয়েছে। ক্যাপিটাল এম সমান সমান হচ্ছে 55.85। এখানে একটা জিনিস জানার বিষয় আছে, দেখো পারমাণবিক ভরের অনেক সময় এককটা বলে দেয় কোশ্চেনে, অনেক সময় বলে দেয় না।
তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে পারমাণবিক ভরের এককটা হচ্ছে গ্রাম পার মোল। বোঝা গেছে? দেখো তাহলে রো এর মান বা ঘনত্বের মানটা বের করতে বলেছে। আমরা কি জানি? ঘনত্ব রো সমান সমান জেড ইন্টু এম বাই এন ইন্টু এ কিউব। ঠিক আছে, প্রত্যেকের মান এক এক করে বসাও। দেখো এখানে এনটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, সেটারও মান লিখে নিই 6.022 ইন্টু 10⁻23। এককটা হচ্ছে মোল ইনভার্স বা পার মোল। ঠিক আছে, এবার দেখো এবার প্রত্যেকের মান বসাও। এখানে জেড এর মান কত পেয়েছি আমরা? জেড এর মান যেহেতু দেহকেন্দ্রিক তাই জেড এর মান 2 ইন্টু ক্যাপিটাল এম। ক্যাপিটাল এমটা কি? পারমাণবিক ভর, এটা বলে দিয়েছে 55.85। এবার একটা জিনিস বলি, যখনই কোনো নিউমেরিক্যাল প্রবলেম করবে কেমিস্ট্রিতে তখনই কিন্তু অবশ্যই ইউনিটটা ইকুয়েশনে বসিয়ে দিবে, এককটা বসিয়ে দিবে। তাতে কি সুবিধা হবে? এককের ক্যান্সেল আউট কাটাকুটি করে ফাইনাল যেটা একক থাকবে সেটা নিয়ে কোনো কনফিউশন থাকবে না। বোঝা গেছে কি না? এককের কোনো ভুল হবে না। যেমন দেখাচ্ছি, দেখো এটার এককটা আমি সরাসরি বসিয়ে দিলাম এখানে গ্রাম পার মোল। এটা মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা n, তাহলে ওটার মানটা কত? 6.022 ইন্টু 10⁻23। এককটা হচ্ছে মোল ইনভার্স ইন্টু, তারপরে দেখো এ কিউব, এর মানটা বলে দিয়েছে এত সেন্টিমিটার, তাহলে এ কিউব মানে কি? এটা হোল কিউব হয়ে যাবে, তার মানে 288 ইন্টু 10⁻−10 এটার হোল কিউব। সরি, দেখো ওটার হোল কিউব। আর সেন্টিমিটারটাকে যদি বাইরে আনি, সেন্টিমিটারটা তো ভিতরে হয়ে যাবে, ওটার হোল কিউব যদি করি ভেতরে সেন্টিমিটার কিউব হয়ে যাবে, ওটাকে আমি বাইরে লিখলাম সেন্টিমিটার কিউব। ক্লিয়ার? এবার প্রথমে দেখো কি কি ইউনিট ক্যান্সেল আউট হচ্ছে। দেখো এখানকার মোল ইনভার্সের সাথে এখানকার মোল ইনভার্সটা ক্যান্সেল আউট হয়ে গেল। ওপরে থাকলো গ্রাম, নিচে থাকলো সেমি কিউব, তাই তো? তার মানে এই যে রো যে ঘনত্ব সেটার মানটা কিসে বেরাবে? গ্রাম পার সেমি কিউবে। ক্লিয়ার? দেখো এইভাবে কিন্তু আমাদের ইউনিটটার কোনো মানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকলো না। এই টোটালটা এবার ক্যালকুলেশন করবে। টোটালটা যদি ক্যালকুলেশন করো তাহলে এটার মানটা বেরাবে 7.76। আর এককটা কি? এককটা হচ্ছে গ্রাম পার সেমি কিউব, গ্রাম পার সেমি কিউব। ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু ক্লাসের ঘনত্বটা পেয়ে গেলাম। বোঝা গেছে? তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এবার সরাসরি পরের প্রবলেমটাতে চলে যাই। বলেছে ধাতব কপার পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার কেলাস গঠন করে। কেলাসের একক কোষের কিনারা দৈর্ঘ্য নির্ণয় করো। আর দেওয়া আছে ধাতব কপারের ঘনত্ব আর পারমাণবিক ভর যথাক্রমে 8.9 গ্রাম পার সেমি কিউব আর 63.5। দেখো প্রথমে কি কি ইনফরমেশন দিয়েছে সেটা আগে লিখবে। পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার কেলাস বলেছে, তার মানে জেড এর মান কত? পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে এবার 4। বোঝা গেছে? তারপরে বলেছে ধাতব কপারের ঘনত্ব বলেছে, ঘনত্ব রো এর মানটা বলে দিয়েছে 8.9 গ্রাম পার সেমি কিউব। তারপরে পারমাণবিক ভর বলেছে 63.5, মানে ক্যাপিটাল এম পারমাণবিক ভর, সেটার মান বলেছে 63.5। আর পারমাণবিক ভরের একক কি হয়? গ্রাম পার মোল, এটা অবশ্যই মনে রাখবে। কিন্তু তোমাকে নির্ণয় করতে বলেছে একক কোষের কিনারা দৈর্ঘ্য এর মানটা কত সেটা তোমাকে নির্ণয় করতে বলেছে। ক্লিয়ার? অ্যাভোগাড্রো সংখ্যা সেটার মান তো আমরা জানি 6.022 ইন্টু 10⁻23। একক হচ্ছে মোল ইনভার্স। ক্লিয়ার? এবার দেখো সরাসরি এবার চলে যাই। আমরা জানি রো সমান সমান জেড ইন্টু এম বাই এন ইন্টু এ কিউব। ঠিক আছে, সব কিছুর মান জানি আমরা, এর মানটা জানি না, মানে এ কিউবের মানটা জানি না। তাহলে এ কিউবটাকে একদিকে নিয়ে চলে আসো। এ কিউব সমান সমান কী হবে? তাহলে ওপরে এদিকে জেড ইন্টু এম থেকে যাবে, এদিকে এনটা থেকে যাবে, রোটা এইদিকে চলে আসবে ইন্টু রো। এবার মানগুলো বসাও। দেখো জেড সমান সমান আমরা জানি, যেহেতু পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষ বলেছে তার মানে 4। পারমাণবিক ভর এম এর মানটা কত? 63.5। ইউনিট হচ্ছে গ্রাম পার মোল। অবশ্যই কিন্তু ইউনিটটা বসিয়ে দিবে, তাহলে ইউনিট ভুল হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা থাকবে না। এনটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 ইন্টু 10⁻23। ইউনিট হচ্ছে মোল ইনভার্স বা পার মোল। ঘনত্বটা কত বলেছে? দেখো 8.9 গ্রাম পার সেমি কিউব। দেখো এবার প্রথমে আগে যেটা কাজ করবে, আগে দেখো কি কি ইউনিট ক্যান্সেল আউট হচ্ছে। দেখো এখানকার গ্রামের সাথে এখানকার গ্রাম ক্যান্সেল আউট হয়ে গেল, এখানকার মোল ইনভার্সের সাথে এখানকার মোল ইনভার্স ক্যান্সেল আউট হয়ে গেল। নিচে আছে সেমি টু দ্য পাওয়ার -3, মানে এটা আলটিমেটলি ওপরে গিয়ে কী হবে? সেমি কিউব হয়ে যাবে। বোঝা গেছে?
এবার টোটালটা তোমরা ক্যালকুলেটারে ক্যালকুলেশন করবে, যেহেতু ক্যালকুলেটার অ্যালাউড আছে পরীক্ষাতে, ক্যালকুলেটারে ক্যালকুলেশন করতে কোনো অসুবিধা হবে না। ক্যালকুলেটারে যখন ক্যালকুলেশন করবে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে ভেঙে ভেঙে করবে। ধরো ওপরের গুণটা আছে, ওপরের গুণটা করে ওপরে ভ্যালুটা বসিয়ে দিলে, নিচের গুণটা আছে, নিচের গুণটা করে নিচে ভ্যালুটা বসিয়ে দিলে, তারপরে ভাগটা করো, এভাবে করবে। বোঝা গেছে? এটা যদি করো তাহলে এই টোটাল ক্যালকুলেশনের ভ্যালুটা বেরাবে 4.739 ইন্টু 10⁻⁻23 এত কি সেমি কিউব একক, যেহেতু নিচে10⁻⁻³ আছে, এটা মানে তো সেমি কিউব, আলটিমেটলি ওপরে গেলে সেমি কিউব হয়ে যাবে। ক্লিয়ার? দেখো তাহলে আমরা এ কিউবের ভ্যালুটা পেলাম এত সেমি কিউব। তাহলে এখান থেকে এ এর ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, এ এর ভ্যালু কিভাবে বের করব? এটা থেকে কিউব রুট করব, এটা মানে কিউব রুট। তাহলে 4.739 ইন্টু 10⁻⁻23, তাহলে সেন্টিমিটার হয়ে যাবে। এই ক্যালকুলেশনটা যদি করো তাহলে এ সমান সমান বেরাবে 3.62 ইন্টু 10⁻⁸ এত সেন্টিমিটার। 10⁻⁸ সেন্টিমিটার মানে অ্যাংস্ট্রম, এটাকে অ্যাংস্ট্রমেও নিয়ে যেতে পারো অথবা সেন্টিমিটারেও রেখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এটাকে যদি অ্যাংস্ট্রমে করি তার মানে 3.62 অ্যাংস্ট্রম। এটাকে পিকোমিটারেও করতে পারো, পিকোমিটারে যদি করো 362 পিকোমিটার হয়ে যাবে। ক্লিয়ার? তো অত ঝামেলা করার দরকার নেই, হয় সেন্টিমিটারে রেখে দাও বা অ্যাংস্ট্রমে রেখে দাও, ব্যাস। আমরা কিন্তু এটার অ্যান্সারটা পেয়ে গেলাম। কি বের করতে বলেছিল? একক কোষের কিনারা দৈর্ঘ্য, ব্যাস একক কোষের কিনারা দৈর্ঘ্য পেয়ে গেলাম আমরা। তাহলে এবার সরাসরি নেক্সট প্রবলেমে চলে যাই। দেখো বলেছে মলিবডেনাম ঘনকাকার কিলাস গঠন করে। কোন ধরনের ঘনকাকার, সরল ঘনকাকার না পৃষ্ঠকেন্দ্রিক না দেহকেন্দ্রিক সেটা বলেনি, কিন্তু উক্ত কেলাসের একক কোষের কিনারা দৈর্ঘ্য মানে কিনারা দৈর্ঘ্যর ভ্যালুটা বলে দিয়েছে। কিনারা দৈর্ঘ্য এ সমান সমান বলেছে 0.31 ন্যানোমিটার। 0.31 ন্যানোমিটার। আমরা জানি, দেখো এটাকে ন্যানোমিটার থেকে অবশ্যই আগে সেন্টিমিটারে করে নিবে। এটা মানে কত সেন্টিমিটার? 1 ন্যানোমিটার মানে 10⁻⁹ মিটার, মানে -7 সেন্টিমিটার। তার মানে 0.31 ইন্টু 10⁻⁷ এত সেন্টিমিটার। ক্লিয়ার? মলিবডেনামের ঘনত্ব আর পারমাণবিক ভর বলে দিয়েছে। ঘনত্বর ভ্যালুটা কত বলেছে? রো সমান সমান 10.3 গ্রাম পার সেমি কিউব, গ্রাম পার সেমি কিউব। আর পারমাণবিক ভর বলেছে 96, মানে এম এর ভ্যালুটা বলেছে 96। পারমাণবিক ভরের একক কি হবে? গ্রাম পার মোল। তোমাকে ওর কেলাসের একক কোষের পরমাণুর সংখ্যা মানে জেড এর ভ্যালুটা বের করতে বলেছে, জেড এর মানটা কত সেটা বের করতে বলেছে। ক্লিয়ার? আর অ্যাভোগাড্রোর সংখ্যা এন এর মান তো আমরা জানি 6.022 ইন্টু 10⁻23, এককটা হবে মোল ইনভার্স। দেখো তাহলে এবার সরাসরি সূত্রতে চলে যায়। আমরা জানি রো সমান সমান জেড ইন্টু এম বাই এন ইন্টু এ কিউব। সবগুলোর ভ্যালু দেওয়া আছে, শুধু জেড এর ভ্যালুটা দেওয়া নেই। তাহলে জেডটাকে একদিকে রাখো, তাহলে জেড সমান সমান কী হবে? এগুলো উপরের দিকে চলে যাবে, রো ইন্টু এন ইন্টু এ কিউব ডিভাইডেড বাই নিচে এমটা চলে আসবে। প্রত্যেকের ভ্যালুটা দেওয়া আছে, বসিয়ে দাও। একক সহকারে বসাবে অবশ্যই। রো সমান সমান বলেছে 10.3 গ্রাম পার সেমি কিউব। অ্যাভোগাড্রো সংখ্যা এন এর মান বলেছে 6.022 ইন্টু 10⁻23, একক কি? মোল ইনভার্স। তারপরে এ কিউব আছে, দেখো তোমাকে এর ভ্যালুটা বলে দিয়েছে, তার কিউব করতে হবে, ব্যাস করো। 0. ওপরে লিখলাম, হ্যাঁ গুণটা 0.31 ইন্টু 10⁻⁷, তার হোল কিউব। সেন্টিমিটার ছিল ভেতরে, তাহলে সেন্টিমিটারটারও কিউব হয়ে যাবে, তার মানে কি? সেমি কিউব। নিচে এম মানে পারমাণবিক ভর কত? 96, ইউনিটটা হচ্ছে গ্রাম পার মোল। দেখো এবার প্রথম কাজ করবে কি কি ইউনিট ক্যান্সেল আউট হচ্ছে সেটা করবে। দেখো গ্রামের সাথে গ্রাম কেটে গেল, এখানে সেমি⁻³ আছে আর সেমি⁻³ কেটে যাবে, মোল ইনভার্স কেটে যাবে, মানে ফাইনালি কোনো ইউনিট থাকবে না। সেটাই তো ঠিক, কারণ জেড এর কোনো ইউনিট নেই। জেডটা কি? পরমাণুর সংখ্যা বা কণার সংখ্যা, সেটা জাস্ট একটা সংখ্যা, কোনো ইউনিট থাকবে না। এবার আমাদের কাজটা থাকলো টোটাল ক্যালকুলেশনটা করা। টোটাল ক্যালকুলেশনটা ক্যালকুলেটারে করবে, যেহেতু ক্যালকুলেটার অ্যালাউড। প্রথম কাজ কি করবে? আগে দেখো এই যে এখানকার কিউবের ভ্যালুটা আগে বের করে নেবে, বোঝা গেছে? কিউবের ভ্যালুটা বের করার পরে পরের স্টেপে কি করবে? ওই মানটার সাথে ওপরেরটা গুণ করবে, তাহলে ওপরের টোটালটার ভ্যালু পেয়ে যাবো। ওপরের টোটালটার ভ্যালু লিখে দিলে ওপরে আর নিচে 96 লিখে দিলে, তারপরে ভাগটা করো। ভাগটা যদি করো সেই ভাগটার ভ্যালু বেরোবে 1.92। দেখো আমাদেরকে কি বের করতে বলেছে? একক কোষে পরমাণুর সংখ্যা বের করতে বলেছে। পরমাণুর সংখ্যা তো দশমিক হতে পারে না, তাই তো? পরমাণুর সংখ্যাটা কি? এটা একটা পূর্ণ সংখ্যা হবে সবসময়, 1 2 এরকম হবে পূর্ণ সংখ্যা।
তাহলে এটার সব থেকে কাছের পূর্ণ সংখ্যাটা আমাদেরকে ধরে নিতে হবে। 1.92 আছে, এটা সব থেকে কাছের পূর্ণ সংখ্যা কি 2, ঠিক আছে। তার মানে জেড এর মান হচ্ছে 2, মানে একক কোষটাতে পরমাণুর সংখ্যাটা বেরালো 2। এবার তোমরা একটা জিনিস বলো, এটা তো আমরা উত্তর পেয়ে গেছি, একক কোষে পরমাণুর সংখ্যা 2, উত্তর পেয়ে গেছি। এবার দেখো একক কোষটা কোন ধরনের সেটা বলা ছিল না, শুধু ঘনকাকার একক কোষ লেখা ছিল, ঘনকাকার কেলাস, কোন ধরনের ঘনকাকার বলা ছিল না। এবার তোমরা বলো জেড এর মান যেহেতু 2, তাহলে এটা কোন ধরনের কেলাস হতে পারে, কোন ধরনের ঘনকাকার হতে পারে? অবশ্যই দেহকেন্দ্রিক, কারণ দেহকেন্দ্রিকের ক্ষেত্রেই দেখেছিলাম আমরা কণার সংখ্যা বা পরমাণুর সংখ্যা 2 বেরিয়েছিল। তাহলে এটা থেকে আমরা বুঝতে পারলাম এইটা কোন ধরনের কেলাস, দেহকেন্দ্রিক। ক্লিয়ার? এটাও কোশ্চেনে থাকতে পারতো যে কোন ধরনের কেলাস বা কোন ধরনের একক কোষ গঠন করে। বোঝা গেছে? ব্যাস, এবার সরাসরি 4 নম্বর প্রবলেমে চলে যাচ্ছি। দেখো 4 নম্বর প্রবলেমটা আগে ভালো করে পড়ে নাও। প্রবলেমটাতে বলেছে আমাদেরকে যে লেডের কেলাস পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার প্রকৃতির। পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার মানে কি ইনফরমেশন দিয়েছে? জেড এর মান। পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে জেড এর মান কিন্তু 4। ঘনত্ব বলে দিয়েছে এবং এর ঘনত্ব 11.35 গ্রাম পার সেমি কিউব। রো সমান সমান 11.35 গ্রাম পার সেমি কিউব। লেডের পরমাণুর ব্যাসার্ধ নির্ণয় করো। এবার দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, হ্যাঁ, লেডের পরমাণুর ব্যাসার্ধ। তার আগে কয়েকটা কথা বলে দিই। দেখো এর আগে আমরা যখন ওই যে প্যাকিং ফ্র্যাকশন বা প্যাকিং দক্ষতা ওই ভিডিওটাতে পড়িয়েছিলাম, তখন তোমাদেরকে বলেছিলাম সরল ঘনকাকার একক কোষের ক্ষেত্রে ওই কণাগুলোর ব্যাসার্ধ, যে গঠনকারী কণা বা পরমাণুগুলোর ব্যাসার্ধ, তার সাথে কিনারা দৈর্ঘ্য বা একক কোষের বাহুর দৈর্ঘ্যের একটা সম্পর্ক পেয়েছিলাম। সেটা কি ছিল? সেটা ছিল 2r = a, যেখানে আর এ স্মল আর সেটা হচ্ছে কণার ব্যাসার্ধ বা পরমাণুর ব্যাসার্ধ, আর এটা হচ্ছে ধার বা কিনারা দৈর্ঘ্য অথবা বাহুর দৈর্ঘ্য। দেহকেন্দ্রিকের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম দেহকেন্দ্রিক ঘনকাকার, সেটার ক্ষেত্রে পেয়েছিলাম 4r = √3a, আর পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে পেয়েছিলাম পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে পেয়েছিলাম 4r = √2a। এই সূত্র তিনটা কিন্তু তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। সরল ঘনকাকার একক কোষের ক্ষেত্রে পরমাণুর ব্যাসার্ধ এবং কিনারা দৈর্ঘ্য, একক কোষটার কিনারা দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য, তার সাথে সম্পর্ক হচ্ছে 2r = a। দেহকেন্দ্রিকের ক্ষেত্রে 4r = √2a, আর পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে 4r দেহকেন্দ্রিকের ক্ষেত্রে 4r = √3a, আর পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে 4r = √2a। ব্যাস, এই তিনটা সূত্র কিন্তু আমাদেরকে মুখস্থ রাখতে হবে। এবার অঙ্কটাতে আসি। দেখো এখানে কি কি ইনফরমেশন দিয়েছে, আর লেডের পারমাণবিক গুরুত্ব বলে দিয়েছে। পারমাণবিক গুরুত্ব মানে পারমাণবিক ভর, হ্যাঁ, মানে এম এর মানটা বলে দিয়েছে 207 গ্রাম পার মোল। অ্যাভোগাড্রো সংখ্যার মান তো আমরা জানি, n = 6.022 × 10⁻23। এককটা হচ্ছে মোল ইনভার্স। তোমাকে কিন্তু পরমাণুর ব্যাসার্ধ নির্ণয় করতে বলেছে, মানে আর এর মান নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। সেটা কিভাবে নির্ণয় করব? দেখো আমরা প্রথম কাজ কি করব, প্রথম কাজ আমরা আগে সূত্রটাকে লিখে নেব। রো সমান সমান z × m / n × a কিউব। এখানে কোন কোন ইনফরমেশনগুলো দেওয়া আছে সেটা দেখো। রো এর মান দেওয়া আছে, জেড এর মান দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে, এন এর মান আমরা জানি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা a কিউবের মান বের করতে পারবো না? a কিউব সমান সমান কি হবে? তাহলে a কিউবটা ওইদিকে নিয়ে চলে যাও, তাহলে উপরে z × m, নিচে n × রো। ক্লিয়ার? দেখো তাহলে এখান থেকে আমরা জেড এর মান কত আছে, পৃষ্ঠকেন্দ্রিক যেহেতু জেড এর মান 4, এম এর মানটা বলে দিয়েছে 207, এককটা হচ্ছে গ্রাম পার মোল। তারপরে এন এর ভ্যালুটা হচ্ছে 6.022 × 10⁻23 মোল ইনভার্স, আর রো এর মানটা বলে দিয়েছে 11.35 গ্রাম পার সেমি কিউব। প্রথমে আগে কি কাজ করবে দেখো, কোন কোন ইউনিট ক্যান্সেল আউট হচ্ছে সেটা দেখো আগে। মোল ইনভার্সের সাথে মোল ইনভার্স ক্যান্সেল আউট হলো, গ্রামের সাথে গ্রাম ক্যান্সেল আউট হলো, নিচে সেমি⁻³ আছে, মানে আলটিমেটলি কি হবে, উপরে গিয়ে সেমি কিউব হয়ে যাবে। তার মানে এখান থেকে আমরা a কিউবের ভ্যালু পাবো। বোঝা গেছে কি না?
এবার এ কিউব সমান সমান যেটা পাবো, একটা ভ্যালু পাবো, সেটা এই টোটালটা ক্যালকুলেশন করবে, ওপরেরটা গুণ করবে আগে, সেটা উপরে রাখবে, দিয়ে নিচেরটা গুণ করবে, দিয়ে ভাগ করে একটা ভ্যালু পাবো, সেটার এককটা কি পাবো, সেমি কিউব। এখান থেকে তারপরে এ এর ভ্যালুটা বের করবে, এ এর ভ্যালুটা বেরাবে ক্যালকুলেশন করলে 4.95 ইন্টু 10⁻⁸ এত সেন্টিমিটার। বোঝা গেছে? এখানে থেকে কিন্তু ক্যালকুলেশন করলে আমরা এ কিউবের ভ্যালু পাবো, সেটার কিউব রুট করবে, কিউব রুট করলে 4.95 ইন্টু 10⁻⁸ সেন্টিমিটার, এটা পাবো আমরা কি, এ এর ভ্যালু। এ মানে কি, ওই যে কিনারা দৈর্ঘ্য, একক কোষের ধার বা কিনারা দৈর্ঘ্য অথবা বাহুর দৈর্ঘ্যও বলতে পারো। আমাদেরকে কিন্তু বের করতে বলেছে পরমাণুর ব্যাসার্ধ, মানে আর এর মানটা কত সেটা বের করতে বলেছে। এটা কিভাবে করব দেখো, খুবই ইজি। যেহেতু পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার প্রকৃতির বলে দিয়েছে, পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার প্রকৃতির ক্ষেত্রে এই কণার ব্যাসার্ধ বা পরমাণুর ব্যাসার্ধর সাথে ধার বা কিনারা দৈর্ঘ্য সম্পর্কটা কি, 4r = √2a। তাহলে দেখো এখান থেকে r সমান সমান কত পাবো আমরা, √2/4 × a, তাই তো? তোমাকে a এর ভ্যালুটা বলে দিই, a এর ভ্যালুটা আমরা বের করে নিলাম। a এর ভ্যালুটা কত বেরালো দেখো, a এর ভ্যালু বেরালো 4.95 × 10⁻⁸, 4.95 × 10⁻⁸ এত সেন্টিমিটার। ব্যাস, এই টোটালটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে ভ্যালুটা বেরাবে 1.75 × 10⁻⁸ এত সেন্টিমিটার। ব্যাস, এটাই অ্যান্সার। তাহলে পরমাণুর ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম 1.75 × 10⁻⁸ সেন্টিমিটার। 10⁻⁸ সেন্টিমিটার সমান সমান অ্যাংস্ট্রম, এটাকে অ্যাংস্ট্রমেও নিয়ে যেতে পারো, অথবা দরকার নেই এইভাবেই রেখে দাও। বোঝা গেছে কি না? তাহলে এটার অ্যান্সারটা পেলাম 1.75 × 10⁻⁸ এত সেন্টিমিটার। এবার নেক্সট প্রবলেমে চলে যাই। দেখো তারপরে 5 নম্বর প্রবলেম। প্রবলেমটা আগে ভালো করে পড়ে নাও। বলেছে একটি ধাতু ঘনকাকার কেলাস গঠন করে। এখানেও বলে দেয়নি কিন্তু কোন ধরনের ঘনকাকার। উক্ত কেলাসের একক কোষের বাহুর দৈর্ঘ্য, মানে বাহুর দৈর্ঘ্য বা কিনারা দৈর্ঘ্য সেটা বলে দিয়েছে। এ সমান সমান কত বলেছে, 5 অ্যাংস্ট্রম। যদি ধাতুটির ঘনত্ব বলেছে ρ সমান সমান 2 গ্রাম পার সেমি কিউব, তবে ওর পরমাণুর ব্যাসার্ধ আর এর মান নির্ণয় করতে বলেছে। পরমাণুর ব্যাসার্ধ, এখানেও আর এর মান কিভাবে নির্ণয় করব, আগে আমাদেরকে কি কাজ করতে হবে দেখো। প্রথমত হচ্ছে ঘনকাকার একক, কোন ধরনের ঘনকাকার সেটা বলেনি আমাদেরকে। বোঝা গেছে? আগে দেখো আমরা সূত্রটা আগে অ্যাপ্লাই করি, দেখি আমরা কোন কোন মান জানি আর কোন কোন মান বলে দিয়েছে। ρ সমান সমান আমরা জানি z × m/n × a³। ঠিক আছে? এখান থেকে কি কি বলে দিয়েছে দেখো, ঘনত্বটা বলে দিয়েছে, রো এর ভ্যালু বলে দিয়েছে 2 গ্রাম পার সেমি কিউব। তারপরে দেখো জেড এর ভ্যালুটা কিন্তু বলে দেয়নি, কোন ধরনের ঘনকাকার বলে দেয়নি। তাহলে জেড এর ভ্যালু যেহেতু বলে দেয়নি, জেড কে লিখে দিলাম। এবার দেখো ব্র্যাকেটের মধ্যে পারমাণবিক ভর বলে দিয়েছে, মানে ক্যাপিটাল এম এর ভ্যালুটা বলে দিয়েছে কিন্তু কত, 75 ইউনিট গ্রাম পার মোল। তাহলে লিখে দাও এখানে 75 গ্রাম পার মোল। এন মানে কি, অ্যাভোগাড্রো সংখ্যা, সেটার ভ্যালু তো জানি আমরা। অ্যাভোগাড্রো সংখ্যার ভ্যালু 6.022 × 10⁻23। এককটা হচ্ছে পার মোল বা মোল ইনভার্স। ইনটু দেখো এ কিউব, এ সমান সমান বলেছে 5 অ্যাংস্ট্রম, সেটাকে কিন্তু অবশ্যই আমাদেরকে সেন্টিমিটারে নিয়ে যেতে হবে। 1 অ্যাংস্ট্রম মানে 10⁻10 মিটার, 10⁻10 মিটার, ওটাকে সেন্টিমিটার যদি করি 10⁻8 সেন্টিমিটার। তার মানে 5 × 10⁻8, সরি এটাকে একটু নিচে লিখতে হবে, দেখো নিচে লিখছি একটু, 5 × 10⁻8 সেন্টিমিটার। ঠিক আছে? তার কিউব, তাহলে ভেতরে সেন্টিমিটার, তার কিউব হয়ে যাবে, মানে সেমি কিউব হয়ে যাবে। বোঝা গেছে কি না? দেখো এবার কি কি ইউনিট আগে ক্যান্সেল আউট হচ্ছে দেখো তো। এখানে দেখো এখানকার গ্রামের সাথে এখানকার গ্রাম কেটে গেল, এখানে সেমি⁻³ আছে, এখানে নিচে সেমি কিউব আছে, তার মানে কি এই সেমি কিউবের সাথে এখানে সেমি⁻³ গুণ হলে কেটে যাবে। আর এখানকার মোল ইনভার্স, এখানকার মোল ইনভার্স কেটে গেল। তাহলে ইউনিট কোনো থাকলো না, অবশ্যই ইউনিট থাকবে না, কারণ জেডটা হচ্ছে পরমাণুর সংখ্যা, সেটা জাস্ট একটা সংখ্যা, সেটা তো কোনো ইউনিট থাকবে না। এবার এই টোটাল ক্যালকুলেশনটা করো। দেখো এই টোটাল ক্যালকুলেশনটা যদি করো তাহলে এখান থেকে জেড এর মান বের করতে পারবে। জেডটাকে একদিকে নিয়ে যাও, সংখ্যাগুলোকে একদিকে নিয়ে যাও, জেড এর মান বেরাবে 2। ক্লিয়ার? জেড এর মান বেরাবে 2। তাহলে দেখো জেড এর মান 2 বেরালো, এটা থেকে আমরা কি বুঝতে পারলাম, এটা থেকে আমরা বুঝে গেলাম কিন্তু
কেলাসটা কোন ধরনের, এখানে শুধুমাত্র ঘনকাকার কেলাস বলেছিল, কোন ধরনের ঘনকাকার, তাহলে জেড এর মান 2 মানে পরমাণুর সংখ্যা বা কণার সংখ্যা 2 কার ক্ষেত্রে হয়, শুধুমাত্র দেহকেন্দ্রিকের ক্ষেত্রে। তাহলে এটা কিন্তু বুঝে গেলাম দেহকেন্দ্রিক। ক্লিয়ার? এবার দেখো দেহকেন্দ্রিক যদি হয় আমাদেরকে বের করতে বলেছে পরমাণুর ব্যাসার্ধ। এবার খুবই ইজি হয়ে গেল, দেহকেন্দ্রিকের ক্ষেত্রে পরমাণুর ব্যাসার্ধের সাথে এই কিনারা দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্যের সম্পর্কটা কি ছিল, দেহকেন্দ্রিকের ক্ষেত্রে সম্পর্কটা ছিল 4r = √3a। বোঝা গেছে? এবার দেখো a এর ভ্যালুটা আমরা জানি আর r এর ভ্যালুটা বের করতে পারবো না, ব্যাস r = √3/4 * a। তার মানে কি √3/4 * a এর ভ্যালুটা আছে 5 অ্যাংস্ট্রম। ব্যাস এখান থেকে তাহলে r এর ভ্যালুটা বের করে নেওয়া যাবে, r এর ভ্যালুটা বেরাবে 2.165 এত অ্যাংস্ট্রম। ক্লিয়ার? তাহলে পরমাণুর ব্যাসার্ধটা আমরা পেয়ে গেলাম 2.165 এত অ্যাংস্ট্রম। বোঝা গেছে? ব্যাস আমাদেরকে কিন্তু দেখো একটা জিনিস লক্ষ্য করো, আমাদেরকে কিন্তু এই এর ভ্যালুটা বলে দিয়েছিল আর আমরা এই সূত্রটাও জানতাম, কিন্তু কোন ধরনের কেলাস সেটা জানতাম না। বোঝা গেছে? 3টা সূত্র আমরা জানতাম, কোন ধরনের কেলাস সেটা জানার জন্য কিন্তু আমাদেরকে জেড এর ভ্যালুটা বের করতে হলো। জেড এর ভ্যালু বের করে বুঝে গেলাম এটা দেহকেন্দ্রিক, দেহকেন্দ্রিকের ক্ষেত্রে সূত্রটা 4r = √3a। ব্যাস এখান থেকেই কিন্তু আমরা পরমাণুর ব্যাসার্ধটা বের করে নিতে পারলাম। বোঝা গেছে? ব্যাস নেক্সট প্রবলেমে যাও। এরপরে যে 6টা প্রবলেম আছে প্রত্যেকটা কিন্তু এইচএস এর অর্থাৎ উচ্চ মাধ্যমিকের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে আছে। হ্যাঁ, প্রত্যেক বছরই কিন্তু দুটো বা একটা কোশ্চেন থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা সবগুলো খুব ভালো করে বুঝে নেবে। দেখো প্রথমে প্রবলেমটা বলেছে একটি মৌল যার ঘনত্ব বলে দিয়েছে 7.2 গ্রাম/সেমি কিউব দেহকেন্দ্রিক ঘনকাকার রূপে কেলাসিত হয়, মানে দেহকেন্দ্রিক সেটা বলে দিয়েছে তোমাকে। একক কোষের বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে 2.88 এত অ্যাংস্ট্রম। উক্ত মৌলের 156 গ্রামের মধ্যে পরমাণুর সংখ্যা একক কোষের সংখ্যা নির্ণয় করো। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, কোয়েশ্চেনটাকে স্টার মেরে রাখো। দেখো প্রথমে দেখো কি কি ইনফরমেশন দিয়েছে সেটাকে অবশ্যই আগে লিখে নিবে। হ্যাঁ, দেখো রো = ঘনত্ব = বলেছে 7.2 গ্রাম/সেমি কিউব। তারপরে একক কোষের বাহুর দৈর্ঘ্য মানে এ বাহুর দৈর্ঘ্য বা কিনারা দৈর্ঘ্য এটা সমান বলে দিয়েছে 2.88 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম থেকে অবশ্যই আগে সেন্টিমিটারে নিয়ে যাবে। 2.88 অ্যাংস্ট্রম সেটাকে যদি সেন্টিমিটারে নিয়ে যায়, 1 অ্যাংস্ট্রম মানে 10⁻10 মিটার, তাহলে 10⁻8 সেন্টিমিটার হয়ে যাবে। তার মানে 2.88 × 10⁻8 এত সেন্টিমিটার। আর কি বলেছে? আর কিছু বলেনি, তাই তো? এটার উক্ত মৌলের এত গ্রামের মধ্যে পরমাণুর সংখ্যা নির্ণয় করতে বলেছে। দেখো প্রথমে আগে আমরা সমীকরণের সূত্রটা কি জানি দেখে দিই, আর এই সূত্রে কি কি ইনফরমেশন দিয়েছে, কি কি ইনফরমেশন আমরা জানি সেই ভ্যালুগুলোকে আগে পুট করি। এখানে দেখো দেহকেন্দ্রিক বলে দিয়েছে, তাহলে জেড এর মানও তো জানি, দেহকেন্দ্রিকের ক্ষেত্রে জেড এর মান 2। ব্যাস দেখো তাহলে রো = z × m/n × a³। এখান থেকে এখানে প্রথমে দেখো কোনটার ভ্যালু তোমরা জানো বা দেওয়া আছে। রো এর ভ্যালুটা দেওয়া আছে, জেড এর ভ্যালুটা দেওয়া আছে, তারপরে আর কি অ্যাভোগাড্রো সংখ্যা এটার ভ্যালুটা জানি, এ এর ভ্যালুটা দেওয়া আছে, তার মানে এখান থেকে a³ এর ভ্যালুটাও পেয়ে যাবো। দেওয়া নাই শুধু m এর ভ্যালুটা, এখান থেকে তাহলে m এর ভ্যালুটা বের করি, অর্থাৎ পারমাণবিক ভরটা আগে বের করি। তাহলে m = কি লিখতে পারি আমরা, m = এদিকে n আর a³ পাঠিয়ে দাও, তাহলে রো × n × a³, নিচে হচ্ছে z। ব্যাস এবার আমাদের কাজটা হচ্ছে মানগুলো বসিয়ে নাও, মানগুলো বসাও। রো এর ভ্যালুটা কত? রো এর ভ্যালুটা ঘনত্ব বলে দিয়েছে 7.2 গ্রাম/সেমি কিউব। তারপরে অ্যাভোগাড্রো সংখ্যার মানটা বলেছে, অ্যাভোগাড্রো সংখ্যার মান তো জানি 6.022 × 10⁻23 ইউনিট হচ্ছে পার মোল। তারপর দেখো a³, ঠিক আছে, এই যে a এর ভ্যালুটা আছে ওখান থেকে a³ এর ভ্যালুটা বের করে নেবে। তার মানে 2.88 × 10⁻8 তার হোল কিউব, যেহেতু এটা সেন্টিমিটার আছে তার কিউব হয়ে যাবে সেন্টিমিটার কিউব। দেখো নিচে জেড কণার সংখ্যা সেটা কত? 2। এবার নেক্সট কাজ করো, আগে কি কি ইউনিট ক্যান্সেল আউট হচ্ছে দেখো। এখানে দেখো এখানে কি কি ক্যান্সেল আউট হচ্ছে, semi⁻³ আর সেমি কিউব এটা ক্যান্সেল আউট হচ্ছে, আর কিছু ক্যান্সেল আউট হচ্ছে না। এখানে থেকে গেল গ্রাম আর এখানে থাকলো মোল ইনভার্স, তার মানে ইউনিটটা বেরাবে আমাদের গ্রাম/মোল বা গ্রাম মোল ইনভার্স, এটাই তো m এর ইউনিট, পারমাণবিক ভরের ইউনিট। বোঝা গেছে? টোটালটা উপরেরটা যদি ক্যালকুলেশন করো ক্যালকুলেটারে, উপরেরটার ভ্যালু বেরাবে 103.62, নিচে 2 আছে, তার মানে এটা =
51.81। ইউনিটটা কি, এই যে বললাম গ্রাম পার মোল, ঠিক আছে। এটা কি পেলাম আমরা, এম এর ভ্যালুটা। এটা নিয়ে আমরা কি মানে এটাকে কিভাবে আমরা কাজে লাগাতে পারবো, দেখো কোয়েশ্চেন দুটো ভালো করে পড়ো। বলেছে 156 গ্রামের মধ্যে পরমাণুর সংখ্যা বের করতে বলেছে, আর একক কোষের সংখ্যা নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। এরপরের পেজে করছি আমি। দেখো প্রথমে দেখো আগে এম এর ভ্যালুটা কি পেলাম, ভালো করে বুঝবে। এম সমান সমান, এটা মানে পারমাণবিক ভর, ঠিক আছে। এটা মানে হচ্ছে পারমাণবিক ভর। সেই পারমাণবিক ভরের ভ্যালুটা আমরা পেলাম 51.81 গ্রাম পার মোল। এই যে গ্রাম পার মোল, এই ইউনিটটার কিন্তু অনেকটা সিগনিফিকেন্স আছে, হ্যাঁ। এইটা থেকে আমরা বুঝতে পারি এই যে গ্রাম পার মোল মানে কি, এক মোলের ভর হচ্ছে 51.81 এত গ্রাম, বোঝা গেছে। এর পারমাণবিক ভর 51.81 বা 51.81 এত গ্রাম পার মোল, এটা মানে বোঝায় এক মোলের ভর হচ্ছে 51.81 এত গ্রাম, বোঝা গেছে কি না। দেখো তার মানে আমরা কি বলতে পারি, 51.81, ধরো আমরা প্রথমে আগে ফার্স্টের যে কোয়েশ্চেন, দুটো কোয়েশ্চেন বলেছে ওর মধ্যে ফার্স্টের কোয়েশ্চেনটার অ্যান্সার বের করছি। দেখো 51.81 গ্রাম, এত গ্রাম যদি মৌলটা, এটা মানে তো এক মোল, বোঝা গেছে। তার মানে 51.81 গ্রাম ভর এক মোলের, তার মানে এটা সমান সমান এক মোল। আবার এক মোলের মধ্যে কটা পরমাণু থাকে, এক মোলের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকে, তার মানে এটা মানেই হচ্ছে 6.022 ইন্টু 10⁻23 এত টি পরমাণু, বোঝা গেছে ব্যাপারটা, এত টি পরমাণু। তাহলে দেখো আমরা পেলাম 51.81 এত গ্রাম মৌল, তাতে পরমাণুর সংখ্যা কতটি, তাতে পরমাণুর সংখ্যা হচ্ছে 6.022 ইন্টু 10⁻23 এতটি পরমাণু। এবার তোমাদেরকে বের করতে বলেছে 156 গ্রামের মধ্যে পরমাণুর সংখ্যা কত। যদি 51.81 গ্রামের মধ্যে এতটি পরমাণু হয়, তাহলে 156 গ্রামের মধ্যে কটা পরমাণু হবে, জাস্ট ঐকিক নিয়মেই বের করে নিতে পারবো, বোঝা গেছে। তাহলে আমাদেরকে বের করতে হবে 156 গ্রাম মৌল, সেটাতে পরমাণুর সংখ্যা কত, তাহলে সেটা সমান সমান কত হবে, ওপরে হয়ে যাবে 6.022 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই এই যে এটা 51.81। মানে এটার আগে আরেকটা স্টেপ করতে পারতে, যে 1 গ্রাম মৌল তাতে পরমাণুর সংখ্যা কত, 6.022 ইন্টু 10⁻23 বাই 58.81। তারপর স্টেপ এটা করতে পারতে যে 156 গ্রাম মৌল সমান সমান অত গুণ দিয়ে 156 এতটি পরমাণু, বোঝা গেছে, এতটি পরমাণু। এবার এই টোটালটা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করলে এটার ভ্যালুটা বেরোবে 1.81 ইন্টু 10⁻24 এতটি পরমাণু, এতটি পরমাণু। ব্যাস অ্যান্সার বেরিয়ে গেল একটা, ফার্স্ট এরটার অ্যান্সার বেরিয়ে গেল, বোঝা গেছে কি না। ফার্স্ট এরটা আমাদেরকে কি বলেছিল, 156 গ্রামের মধ্যে পরমাণুর সংখ্যা কত, তাহলে 156 গ্রামের মধ্যে পরমাণুর সংখ্যা হলো 1.81 ইন্টু 10⁻24 এতটি। এবার সেকেন্ড কোয়েশ্চেন বলেছে দেখো একক কোষের সংখ্যা নির্ণয় করো। দেখো এতটা যদি বুঝতে পারো, পরের টুকটা বুঝতে খুবই সুবিধা হবে, বোঝা গেছে। দেখো আমাদেরকে বলে দিয়েছিল, আর একক কোষের সংখ্যা বলেছে এই 156 গ্রামের মধ্যেই বের করতে, হ্যাঁ বলেছে 156 গ্রামের মধ্যে পরমাণুর সংখ্যা ও একক কোষের সংখ্যা নির্ণয় করো। দেখো এটা যেহেতু দেহকেন্দ্রিক ঘনকাকার, 2 নম্বরের কোশ্চেনের অ্যান্সারটা করছি। ধরো দেহকেন্দ্রিক, যেহেতু দেহকেন্দ্রিকে একটা একক কোষের মধ্যে কটি পরমাণু থাকে, দুটি। দেহকেন্দ্রিকের ক্ষেত্রে একটা একক কোষে দুটি পরমাণু থাকে, যেরকম পৃষ্ঠকেন্দ্রিকে একটা একক কোষে 4টি পরমাণু থাকে, সেরকম দেহকেন্দ্রিকে 2টি থাকে। তাহলে দেখো 2টি পরমাণু নিয়ে একটা একক কোষ গঠিত হচ্ছে, 2টি পরমাণু সমান সমান একটি একক কোষ, একটি একক কোষ। তাহলে এতটি পরমাণু সমান সমান কটা একক কোষ হবে, জাস্ট এটাকে 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাব। অতএব 1.81 ইন্টু 10⁻24 এতটি পরমাণু সমান সমান, তাহলে কতটি হবে, দেখো 1.81 ইন্টু 10⁻24 এত ডিভাইডেড বাই 2 এতটি একক কোষ, ক্লিয়ার। তাহলে এটাকে যদি 2 দিয়ে আমরা ভাগ করি, ভাগফলটা বেরোবে 9.06 ইন্টু 10⁻23 এতটি একক কোষ, ক্লিয়ার। ব্যাস দুটো অ্যান্সারই পেয়ে গেলাম আমরা।
দেখো একটু ভালো করে বুঝবে। আমাদেরকে বলেছিল 156 গ্রামের মধ্যে পরমাণুর সংখ্যা আর একক কোষের সংখ্যা কত। প্রথমে আমরা 156 গ্রামের মধ্যে পরমাণুর সংখ্যা বের করলাম, আবার দুটো পরমাণু মিলে একটা তো একক কোষ তৈরি করে, তাহলে এতটি 156 গ্রামের মধ্যে পরমাণুর সংখ্যা তো পেয়ে গেছি, এতটি পরমাণু আছে, তাহলে এতটি পরমাণু কটা একক কোষ তৈরি করবে? দুটো মিলে যেহেতু একটা তৈরি করছে একক কোষ, তাহলে এতটি মিলে কটা তৈরি করবে? জাস্ট এটাকে 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো, ব্যাস এতটি একক কোষ। ক্লিয়ার? দেখো তাহলে আমরা দুটো অ্যান্সারই পেয়ে গেলাম। এটা এই কোশ্চেনটা এসেছিল এইচএস 2015-এ। দেখো নেক্সট প্রবলেমটা এবার দেখো, এটাও এইচএস 2015, মানে ওই একই সেম ইয়ারে এই টপিকটা থেকে কিন্তু দুটো কোশ্চেন এসেছে। দেখো এটা বুঝবে ভালো করে, এটা এমসিকিউতে এসেছিল কিন্তু বোঝার আছে, হ্যাঁ অনেকটা কনসেপচুয়াল আছে। বলেছে এক্স এর পারমাণবিক ভর বলে দিয়েছে 64, এর 6.4 গ্রাম পরিমাণে একক কোষের সংখ্যা কত? বোঝা গেছে? পারমাণবিক ভর বলে দিয়েছে 64, সেটার ধরো সেই পরমাণুটার 6.4 গ্রামের মধ্যে, এত গ্রাম পরিমাণের মধ্যে একক কোষ কটা আছে সেটা বের করতে বলেছে। আর তোমাকে আরেকটা ইনফরমেশন দিয়েছে যে এক্স দেহকেন্দ্রিক ঘনকাকার কেলাস রূপে কেলাসিত হয়, দেহকেন্দ্রিক সেটা বলে দিয়েছে। অপশন কি কি দিয়েছে? Na/10, এখানে Na টা বলে দিই, এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, ঠিক আছে? Na টা n সাফিক্সে a মানে অ্যাভোগাড্রো নাম্বার, অ্যাভোগাড্রো সংখ্যা, ঠিক আছে? দেখো বাদ বাকি অপশনগুলো দেখে নাও, এবার প্রবলেমটা করতে শুরু করি সরাসরি। দেখো আমাদেরকে বলে দিয়েছে কি কি ইনফরমেশন দিয়েছে, দেখো এক্স এর পারমাণবিক ভর বলে দিয়েছে, এক্স এর পারমাণবিক ভর, আগের অঙ্কটা যদি বুঝতে পারো এটা তাহলে আরো তাড়াতাড়ি বুঝে যাবে। দেখো পারমাণবিক ভর বলে দিয়েছে 64, তার মানে কি এটার একক হচ্ছে 64 গ্রাম পার মোল। গ্রাম পার মোল মানে বোঝা যে এক মোলের ভর হচ্ছে 64 গ্রাম, বোঝা গেছে? তার মানে এক্স এর পারমাণবিক ভর হচ্ছে 64 গ্রাম পার মোল, মানে এক মোল এক্স এর ভর হচ্ছে 64 গ্রাম। অতএব ওটা লিখছি তাহলে, এক মোল এক্স পরমাণুর ভর এটা সমান সমান হচ্ছে 64 এত গ্রাম। ক্লিয়ার? এবার দেখো এক মোল, এটাতে পরমাণুর সংখ্যা কটি? অ্যাভোগাড্রো সংখ্যক, বোঝা গেছে কিনা? এক মোল পরমাণুর মধ্যে 6.022 × 10⁻23 এতটি পরমাণু রয়েছে, মানে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু রয়েছে। সেই অ্যাভোগাড্রো সংখ্যাটাকে যদি আমি 6.022 × 10⁻23 এই সংখ্যাটাকে যদি Na এটা দিয়ে প্রকাশ করি, তাহলে আমি কি লিখতে পারি? Na এতটি এক্স পরমাণু, এতটি এক্স পরমাণু, তার ভর 64 গ্রাম, এতটি এক্স পরমাণুর ভর হচ্ছে 64 গ্রাম, বোঝা গেছে? এখানে Na মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, মানে 6.022 × 10⁻23, তাহলে অতটি এক্স পরমাণুর ভর হলো 64 গ্রাম, বোঝা গেছে কিনা? এবার একটা জিনিস দেখো, যদি এখান থেকে আমি বের করতে বলি দুটি এক্স পরমাণুর ভর কত, সেটা কিভাবে বের করব? দেখো এখানে দেহকেন্দ্রিক ঘনকাকার কেলাস রূপে বলেছে কেলাসিত হয়, ঠিক আছে? এবার একটা জিনিস দেখো, দেহকেন্দ্রিকের ক্ষেত্রে কিন্তু একটা একক কোষে দুটি পরমাণু থাকে, মানে দুটি পরমাণু নিয়ে একটা একক কোষ গঠিত হয়। সে কারণে প্রথমে আমরা এখানে আগে বের করে নিই দুটি পরমাণুর ভর কত, সেটা আগে বের করব। তাহলে দুটি এক্স পরমাণুর ভর, দুটি এক্স পরমাণুর ভর, দেখো এতটি এক্স পরমাণুর ভর 64 গ্রাম, তাহলে একটির কত হবে? 64/Na, তাহলে দুটির কত হবে? 64/Na, n সাফিক্সে a × 2 এত গ্রাম। ক্লিয়ার? তাহলে দুটি এক্স পরমাণুর ভর কিন্তু আমরা পেয়ে গেছি। দেখো দুটি এক্স পরমাণুর ভর কেন বের করতে গেলাম এটা বুঝে যাবে এবার। দেখো যেহেতু আমাদেরকে বলে দিয়েছে কোয়েশ্চেনে দেহকেন্দ্রিক, দেহকেন্দ্রিক মানে কি? দুটি পরমাণু নিয়ে একটা একক কোষ গঠিত হয়, এটা আমরা জানি। দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষে পরমাণুর সংখ্যা কটি? দুটি, ঠিক আছে? মানে দুটো পরমাণু নিয়ে, দুটি পরমাণু সেটা সমান সমানই একটি একক কোষ, একটি একক কোষ। ক্লিয়ার? দেখো এবার আগের পেজটাতে আমরা কি করলাম, আগের পেজটাতে আমরা দুটি এক্স পরমাণুর ভর বের করলাম, তাহলে এই দুটি এক্স পরমাণু দিয়েই তো একটা একক কোষ তৈরি হয়েছে, তাই তো? তাহলে একটি একক কোষের ভরও এতটি, এত গ্রাম। ক্লিয়ার?
দুটি এক্স পরমাণু নিয়েই যেহেতু একটা একক কোষ তৈরি হয়েছে, তাহলে দুটা এক্স পরমাণুর ভর সেটা একটা একক কোষের ভরের সমান। তাহলে একটি একক কোষের ভর সমান সমান এত গ্রাম লিখতে পারি আমরা। দেখো, অর্থাৎ এই যে আগের পেজে যেটা পেলাম 64/Na × 2 এত গ্রাম ভর, সেটাই হচ্ছে একটি একক কোষের ভর। বুঝা গেছে? মানে এটাই মানে একটি একক কোষ, একটি একক কোষের ভরই সেটা। ক্লিয়ার? দেখো, তাহলে এখান থেকে 1 গ্রাম ভর সেটা সমান সমান কত পাবো, কটা একক কোষ পাবো? এত গ্রাম ভর মানে একটা একক কোষ, তাহলে 1 গ্রাম মানে কত সেটা, তাহলে ওপরে এখানে ওপরে 1 হয়ে যাবে, নিচে এগুলো চলে যাবে 64 × 2 / Na এতটি একক কোষ। তাহলে এটা উল্টে গেলে আলটিমেটলি কি হবে, Na উপরে চলে যাবে, নিচে হবে 64 × 2, ঠিক আছে, এতটি একক কোষ। এবার দেখো, এটা হচ্ছে 1 গ্রাম ভরের জন্য পেলাম। এবার তোমাকে কোয়েশ্চেনে কি বের করতে বলেছে? দেখো, কোয়েশ্চেনে বলেছে 6.4 গ্রাম পরিমাণে একক কোষের সংখ্যা কত। আমরা পেলাম যেটা, এটা হচ্ছে 1 গ্রাম পরিমাণের মধ্যে একক কোষের সংখ্যা এতটি। তাহলে এখান থেকে বের করতে পারবো না 6.4 গ্রাম, এটাতে একক কোষের সংখ্যা কটি, এত গ্রাম ভর সমান সমান কত, তাহলে 6.4 দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে Na × 6.4 / 64 × 2 এতটি একক কোষ। দেখো এবার একটু কাটাকাটি যাবে, 6.4 কে 64 দিয়ে কাটো, 6.4 কে 10 দিয়ে গুণ করলে 64 পাবো, তার মানে 10। তার মানে কি, ওপরে থাকলো Na, n সাফিক্সে a, নিচে হলো 10 × 2, তার মানে কি 20। তার মানে 6.4 গ্রাম ভর, এটাতে একক কোষের সংখ্যা কত, এতটি, এতটি একক কোষ, Na/20। এটা দেখো কোন অপশানে আছে, Na/20 আছে অপশান বি তে, তাহলে অপশান বিটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? দেখো, এটা জাস্ট এমসিকিউ, 1 মার্কের এমসিকিউ, কিন্তু তার মধ্যে এতটা কনসেপচুয়াল কোয়েশ্চেন, মানে এটা অ্যাকচুয়ালি 2 মার্কের কোয়েশ্চেন দেওয়া উচিত ছিল। বোঝা গেছে? কারণ অনেকটা কনসেপ্ট ছিল কিন্তু এটার মধ্যে, এটা ভালো করে করবে, কিন্তু এটা 2 মার্কের কোয়েশ্চেনও এই টাইপের দিয়ে দিতে পারে। দেখো, এবার নেক্সট প্রবলেমে চলে যাই, ভালো করে পড়ো আগে। বলেছে সিলভার পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার কেলাসরূপে কেলাসিত হয়, বলে দিয়েছে পৃষ্ঠকেন্দ্রিক, তার মানে পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে জেড এর মান কত, পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে জেড এর মান হচ্ছে 4। যদি একক কোষটির কিনারা দৈর্ঘ্য এত সেন্টিমিটার হয়, কিনারা দৈর্ঘ্য বলে দিয়েছে, a এর মান সেন্টিমিটারে দিয়েছে, অসুবিধা নেই, 4.07 × 10⁻8 সেন্টিমিটার। সিলভারের ঘনত্ব বলে দিয়েছে, সিলভারের ঘনত্ব রো সমান সমান 10.48 এত গ্রাম পার সেমি কিউব। তবে সিলভারের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো, মানে পারমাণবিক ভরের মান নির্ণয় করতে বলেছে, এম এর মান, ঠিক আছে, এটা সমান সমান কত সেটা নির্ণয় করতে বলেছে। দেখো, এটা খুবই সহজ, সব কিছুই বলে দিয়েছে, শুধু এম এর মানটা নির্ণয় করতে হবে। দেখো, রো সমান সমান আমরা কি জানি, ঘনত্ব রো সমান সমান আমরা জানি z × m/n × a কিউব। তাহলে এম এর মান নির্ণয় করতে হবে, এমটাকে একদিকে নিয়ে যাও, বাদবাকিগুলোকে একদিকে নিয়ে যাও, এদিকে হয়ে যাবে রো × n × a কিউব / z, তাই তো? দেখো, সবগুলোর ভ্যালু বসাও, অবশ্যই একক সহকারে বসাবে, হ্যাঁ। দেখো, রো এর মানটা বলে দিয়েছে কত, 10.48 গ্রাম পার সেমি কিউব। অ্যাভোগাড্রো সংখ্যার মান জানি আমরা 6.023 বা 022 × 10⁻23। একক হচ্ছে মোল ইনভার্স। দেখো, a কিউব, এর ভ্যালু বলেছে 4.07 10⁻8, তার কিউব হয়ে যাবে, ইন্টু এখানে ওপরে লিখছি 4.07 × 10⁻8, তার কিউব, ভেতরে সেন্টিমিটার, তারও কিউব হয়ে যাবে, তার মানে কি সেমি কিউব। নিচে জেড, জেড এর মান হচ্ছে কত, 4, পৃষ্ঠকেন্দ্রিক যেহেতু। কি কি ইউনিট ক্যান্সেল আউট হচ্ছে দেখো, সেমি কিউবের সাথে সেমি টু দি পাওয়ার -3 ক্যান্সেল আউট হলো, আর কিছু ক্যান্সেল আউট হচ্ছে না, এখানে থাকলো গ্রাম, এখানে থাকলো মোল ইনভার্স, তার মানে কি গ্রাম পার মোল অ্যান্সারটা বেরাবে। ওপরে যা যা আছে সবগুলো প্রথমে এটার কিউবের মানটা বের করবে, দিয়ে বাদ বাকিগুলো দিয়ে গুণ করবে, গুণ করলে ওপরের ভ্যালুটা বেরাবে 425.36, নিচে 4 আছে, এটাকে 4 দিয়ে ভাগ করলে ভ্যালুটা বেরাবে 106.34। এত ইউনিটটা কি, এই যে গ্রাম মোল ইনভার্স বা গ্রাম পার মোল, ব্যাস আমরা পারমাণবিক ভরের ভ্যালুটা পেয়ে গেছি, এটাই অ্যান্সার। ক্লিয়ার? এটা খুবই সহজ ছিল, ঠিক আছে। দেখো, এবার তাহলে সরাসরি পরের প্রবলেমটাতে চলে যায়, 9 নম্বর।
পরও আগে প্রবলেমটা, এটা এসেছে এইচএস 2017-এ, আগের প্রবলেমটা যেটা সেটা এসেছিল এই এইচএস 2016-এ। ঠিক আছে, দেখো বলেছে কে, হ্যাঁ এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও কিন্তু কনসেপচুয়াল। কেবিআর পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার কেলাস রূপে কেলাসিত হয়। পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার মানে জেড এর মান বলে দিয়েছে 4, যেহেতু পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার জেড এর মান 4 হবে। কেবিআর কেলাসের ঘনত্ব আর সংকেত ভর বলে দিয়েছে, ঘনত্বটা বলেছে 2.65 গ্রাম পার সেমি কিউব, আর সংকেত ভর বলেছে এই যে সংকেত ভর মানে কি, আমরা যখন সমযোজী যৌগ ছিল অথবা ধাতু ছিল তাদের ক্ষেত্রে আমরা এম মানে আণবিক ভর কথাটা ইউজ করছিলাম। এটা কে বিআর যেহেতু একটা আয়নীয় যৌগ, কে প্লাস আর বিআর মাইনাস আয়ন দিয়ে তৈরি, আয়নীয় যৌগের ক্ষেত্রে কিন্তু আমরা আণবিক ভর কথাটার পরিবর্তে সংকেত ভর ইউজ করি। মানে এখানে এম এর ভ্যালুটাই বলে দিয়েছে, ঠিক আছে, সেটাকে শুধুমাত্র আমরা বলবো সংকেত ভর। এটা হচ্ছে 119 গ্রাম পার মোল। এই যে এককটা বলে দিয়েছে এটা দেখেও বুঝতে পারো গ্রাম পার মোল কার ইউনিট হবে, এম এরই ইউনিট হবে। তোমাকে জিজ্ঞাসা করেছে কে বিআর কেলাসে কে প্লাস আর বিআর মাইনাস আয়নের মধ্যে দূরত্ব নির্ণয় করো। ঠিক আছে, এটা আমি শিখিয়ে দিচ্ছি, এই যে পরের ছবিটা দিয়ে একটু বোঝাতে হবে। হ্যাঁ, আগে প্রথমে দেখি এখান থেকে কি কি ইনফরমেশন পাচ্ছি আর কি কি কিসের কিসের মান আমরা মানে কার মান আমাদেরকে বের করতে হবে সেটা দেখি আগে। দেখো জেড সমান সমান জানি আমরা, সরি রো সমান সমান জানি আমরা জেড ইন্টু এম বাই এন ইন্টু এ কিউব। কিসের কিসের মান আমরা এখান থেকে জানি দেখে নাও। রো এর মানটা জানি, তারপরে জেড এর মানটা জানি, এম এর মানটা জানি, অ্যাভোগাড্রো সংখ্যার মান তো জানি, এই মানটা জানি না। ঠিক আছে, তার মানে এ কিউবের মান অর্থাৎ এ এর মান, সেখান থেকে এ এর মান বের করবো আমরা আগে। দেখো এ কিউব সমান সমান কি লিখতে পারি, এ কিউব সমান সমান এ কিউবটাকে এদিকে নিয়ে যাও, রোটাকে নিচে নিয়ে চলে আসো, মানে এন ইন্টু রো, ওপরে হচ্ছে জেড ইন্টু এম। দেখো জেড এর মান কত, জেড এর মান 4, এম এর মান হচ্ছে 119 গ্রাম পার মোল, এন এর মান অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 ইন্টু 10⁻23 মোল ইনভার্স একক। তারপরে দেখো রোটা কত বলেছে, 2.65 গ্রাম পার সেমি কিউব, 2.65 গ্রাম পার সেমি কিউব। প্রথমে আগে দেখো ইউনিট কি কি ক্যান্সেল আউট হচ্ছে, মোল ইনভার্সের সাথে মোল ইনভার্স ক্যান্সেল আউট হলো, গ্রামের সাথে গ্রাম ক্যান্সেল আউট হলো, নিচে সেমি টু দি পাওয়ার -3 আছে, তার মানে ওপরে গিয়ে সেমি কিউব হয়ে যাবে সেটা, তাহলে এ কিউবের এককটা কি সেমি কিউবেই বেরাবে অবশ্যই। ক্লিয়ার? এখান থেকে যদি এ কিউবের মানটা বের করো তাহলে দেখো, আচ্ছা এটাকে এইভাবে রেখে দিচ্ছি, ওপরে থাকছে তোমার হচ্ছে 4.4 ইন্টু এত, নিচে হচ্ছে 6.022 ইন্টু 10⁻23, আর একটা থাকছে 2.65, তাই তো? ইউনিটটা হচ্ছে সেমি কিউব। এবার পরের পাতাতে করছি বাদ বাকিটা। দেখো এখান থেকে আমাদেরকে এ এর ভ্যালুটা নির্ণয় করতে হবে, তাহলে এ সমান সমান কত পাবো, ওই সাইডে যেটা পেয়েছিলাম সেটার কিউব রুট হয়ে যাবে, কিউব রুট অফ এটা, ওপরে ছিল 4 ইন্টু 119, নিচে ছিল 6.022 ইন্টু 10⁻23, এটা ইন্টু 2.65। ঠিক আছে, এটাই ছিল, ব্যাস এটাই ছিল সেমি কিউব। সেটার কিউব রুট করলে কত হয়ে যাবে, সেমি সেন্টিমিটার, তার মানে এর মানটা সেন্টিমিটারে বেরোবে। এই টোটাল ক্যালকুলেশনটা যদি করো, প্রথমে আগে কি করবে, ওপরের গুণটা করে নেবে, তারপর নিচের গুণটা করে নেবে, দিয়ে ওপরের গুণ ডিভাইডেড বাই নিচের গুণটা। ঠিক আছে, ওপরের গুণফল করে যেটা বেরাবে ওটাকে নিচের গুণফলটা দিয়ে ভাগ করবে, ভাগ করার পরে যে ভ্যালুটা বেরাবে সেটার কিউব রুটটা করবে ক্যালকুলেটরে। ঠিক আছে, যদি করো এর মানটা বেরাবে 6.68 ইন্টু 10⁻⁻8 এত সেন্টিমিটার। দেখো এটা আমরা কি পেলাম, এটা আমরা একক কোষের কিনারা দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য পেয়েছি, কিন্তু আমাদেরকে কোয়েশ্চেনে কিন্তু একক কোষের কিনারা দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য জানতে চাইনি, জানতে চেয়েছে কে প্লাস ও বিআর মাইনাস আয়নের মধ্যে দূরত্ব। দেখো এটা আমরা কিভাবে পাবো, তোমাকে একটা ইনফরমেশন দিয়ে দিয়েছে এখানে, কে বিআর পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার কেলাস গঠন করে। যে সমস্ত আয়নীয় যৌগগুলো পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার কেলাস গঠন করে তাদের মানে কেলাসের একক কোষের ছবিটা অনেকটা এরকম হয়। দেখো এখানে যে নীল বলগুলো দেখছো সেগুলো হচ্ছে অ্যানায়নের অবস্থান। ঠিক আছে, নীল বলগুলো হচ্ছে অ্যানায়নের অবস্থান। অ্যানায়নটা কি আছে এখানে, বিআর মাইনাস। দেখো বিআর মাইনাসগুলো দেখো কোথায় কোথায় অবস্থিত, কর্নারগুলোতে আছে, প্রত্যেকটা কর্নার আর পৃষ্ঠতলের কেন্দ্রগুলোতে আছে। বোঝা গেছে, এই কারণেই নামটা এসেছে পৃষ্ঠকেন্দ্রিক। আর যে ক্যাটায়নগুলো আছে সেই ক্যাটায়নগুলো অষ্টতলকীয় ফাঁক বা অক্টাহেড্রাল ভয়েডের মধ্যে অবস্থান করবে। অষ্টতলকীয় ফাঁক কি সেটা আমি পরবর্তী ভিডিওতে বলবো।
ঠিক আছে, এখন মনে রাখো অষ্টতলকীয় ফাঁকগুলো কোথায় কোথায় থাকে। একটা একক কোষের সেন্টারে দেহ কেন্দ্রে থাকে একটা, বাদ বাকিগুলো প্রত্যেকটা ধার বা কিনারা দৈর্ঘ্যের মাঝে থাকে। দেখো একটা ভেতরে দেহ কেন্দ্রতে আছে, বাদ বাকিগুলো প্রত্যেকটা ধারের মাঝে আছে, এই যে এই ধারের মাঝে, এই ধারের মাঝে, এরকম। বোঝা গেছে? তাহলে রেড বলগুলো কি বুঝিয়েছি, কে প্লাস ক্যাটায়নটা। ক্লিয়ার? দেখো আমাদেরকে জানতে চেয়েছে কে প্লাস আর বি আর মাইনাসের মধ্যে দূরত্ব। এখানে যে বলগুলো ছোট ছোট ভাবে দেখিয়েছি, মানে কণাগুলো, সেগুলো অ্যাকচুয়ালি বড় বড় আছে, মানে একে অপরের সাথে সেঁটে সেঁটে লেগে আছে। ঠিক আছে, বোঝা গেছে কিনা ব্যাপারটা? দেখো এবার কে প্লাস, যে কোনো একটা কে প্লাস আর বি আর মাইনাসের মধ্যে দূরত্ব, দেখো সাপোজ এটার মধ্যে দূরত্ব নিচ্ছি। দূরত্ব বলতে কি, এর মানে মধ্যবিন্দুটা থেকে একদম সেন্টার থেকে এর সেন্টার পর্যন্ত দূরত্ব, সেটাই বোঝায়। এর সেন্টার থেকে এর সেন্টার পর্যন্ত দূরত্ব। একটা জিনিস দেখো, এই টোটাল বাহুর দৈর্ঘ্য, সেটা বাহুর দৈর্ঘ্যকে আমরা এ দিয়ে ডিনোট করেছিলাম, এ, তাই তো? এবার দেখো সেই জাস্ট বাহুর দৈর্ঘ্যের অর্ধেকটা হচ্ছে একটা ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে দূরত্ব। বোঝা গেছে কি না? তাহলে এটা কি হবে, a/2। জাস্ট এই বাহুর দৈর্ঘ্য বা কিনারা দৈর্ঘ্যের অর্ধেক করে নিলেই আমরা এই কে প্লাস আর বি আর মাইনাসের কেন্দ্রের মধ্যে দূরত্ব পেয়ে গেলাম। বোঝা গেছে? তাহলে আমরা এখানে যে এর মানটা বের করেছি সেটাকে জাস্ট 2 দিয়ে ডিভাইড করব। তাহলে কি বুঝলাম, কে প্লাস ও বি আর মাইনাসের মধ্যে দূরত্ব এটা সমান সমান কি হবে, a/2। বোঝা গেছে? এর ভ্যালুটা বসাও, 6.68 ইন্টু 10⁻⁸ এত সেন্টিমিটার ডিভাইডেড বাই 2। এটাকে যদি 2 দিয়ে ভাগ করো, ভ্যালু বেরাবে 3.34 ইন্টু 10⁻⁸ এত সেন্টিমিটার। এটাকে এইভাবেও রেখে দিতে পারো, অথবা 10⁻⁸ সেন্টিমিটার মানে 1 অ্যাংস্ট্রম, এটাকে 3.34 অ্যাংস্ট্রম, এটাকে এইভাবেও রাখতে পারো। ক্লিয়ার? ব্যাস, এই অঙ্কটাও হয়ে গেল। এই অঙ্কটাও কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা এইচএস 2017-তে এসেছিল। তারপরে দেখো নেক্সট 10 নম্বর। 10 নম্বর প্রবলেম বলেছে, এটা এইচএস 2017-তে এটাও এসেছে, মানে 2017-তে দুটো প্রবলেম এসেছে একই টপিক থেকে। দেখো এক্স মৌলের পারমাণবিক ভর বলেছে 60 গ্রাম পার মোল। ঠিক আছে, মানে এম এর ভ্যালুটা বলে দিয়েছে, পারমাণবিক ভর 60 গ্রাম পার মোল। ঘনত্ব রো, এই ঘনত্বর ভ্যালুটা বলেছে 6.23 গ্রাম পার সেমি কিউব, 6.23 গ্রাম পার সেমি কিউব। বলেছে এটির একক কোষের কিনারা দৈর্ঘ্য 400 পিকোমিটার। কিনারা দৈর্ঘ্য মানে এ, এটার ভ্যালু বলেছে 400 পিকোমিটার। তাহলে এটাকে সেন্টিমিটারে নিয়ে আসো। 1 পিকোমিটার মানে 10⁻12 মিটার, তার মানে কি 10⁻10 সেন্টিমিটার। তাহলে 400 ইন্টু 10⁻10 সেন্টিমিটার। বলেছে একক কোষের কোষটি কোন প্রকার তা শনাক্ত করো, মানে কোন ধরনের ঘনকাকার একক কোষ সেটা আমাদেরকে নির্ণয় করতে বলেছে। সরল ঘনকাকার না পৃষ্ঠকেন্দ্রিক না দেহকেন্দ্রিক, সেটা নির্ণয় করব কি করে, জাস্ট এখান থেকে জেড এর মানটা বের করলে পেয়ে যাব। জেড সমান সমান যদি 1 বেরায় তাহলে সরল ঘনকাকার, 2 বেরালে দেহকেন্দ্রিক, 4 বেরালে পৃষ্ঠকেন্দ্রিক। বোঝা গেছে? আর বলেছে এক্স মৌলের পরমাণুর ব্যাসার্ধ নির্ণয় করো, মানে আর এর মানটা নির্ণয় করতে বলেছে। দেখো একক কোষটা যদি কোন প্রকার সেটা আমরা বের করতে পারি, তাহলে অবশ্যই পরমাণুর ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো, কারণ 3 প্রকার একক কোষের ক্ষেত্রে কিন্তু আমরা এই একক কোষের কিনারা দৈর্ঘ্যের সাথে কণার ব্যাসার্ধের একটা সম্পর্ক পেয়েছিলাম। তাহলে কোন প্রকার একক কোষ সেটা যদি বের করতে পারি, তাহলে আমরা সূত্রটা অ্যাপ্লাই করে দিতে পারবো। বোঝা গেছে? তাহলে দেখো প্রথমের অ্যান্সারটা আগে করি, জেড এর মানটাকে বের করি। দেখো আমরা কি জানি, রো সমান সমান জেড ইন্টু এম বাই এন ইন্টু এ কিউব। জেড এর ভ্যালুটা বের করতে হবে, জেডটাকে একদিকে নিয়ে এসো, বাদ বাকিগুলো একদিকে নিয়ে যাও। তাহলে জেডটা থাকলো, এটা ওইদিকে চলে যাবে, হয়ে গেল রো ইন্টু এন ইন্টু এ কিউব, নিচে হচ্ছে ক্যাপিটাল এম। দেখো প্রত্যেকের মান বলে দিয়েছে, বসাও। রো এর মানটা আমাদেরকে বলে দিয়েছে কত, 6.23 গ্রাম পার সেমি কিউব। তারপরে অ্যাভোগাড্রো সংখ্যার মান আমরা জানি 6.022 ইন্টু 10⁻23। একক কি, মোল ইনভার্স, ইন্টু দেখো এ কিউব, এর মানটা পেয়ে গেছি 400 ইন্টু 10⁻10 সেন্টিমিটার, তার কিউব করো 400 ইন্টু 10⁻10, তাহলে সেন্টিমিটার, এটার কিউব, তাহলে সেন্টিমিটার কিউব হয়ে যাবে, সরি এত সেমি কিউব। আর নিচে এম আছে আণবিক ভর, আণবিক ভরের মানটা কত বলেছিল, 60 গ্রাম পার মোল। দেখো ইউনিটগুলো সব ক্যান্সেল আউট হচ্ছে কিনা দেখো, কারণ জেড তো একটা সংখ্যা, তার তো কোনো একক থাকবে না। গ্রামের সাথে গ্রাম ক্যান্সেল আউট হয়ে গেল,
মোল ইনভার্সের সাথে মোল ইনভার্স ক্যান্সেল আউট হয়ে গেল, সেমি টু দি পাওয়ার -3 আর সেমি কিউব ক্যান্সেল আউট হয়ে গেল। ক্লিয়ার? ব্যাস, এবার টোটালটা ক্যালকুলেশন করবে। দেখো প্রথমে আগে কি করবে, যে কিউবের মানটা বের করে নাও, বাদ বাকিগুলোকে একই রকম রাখো। তাহলে উপরে হবে 6.23 ইন্টু 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23। কিউবের ভ্যালুটা যদি বের করি, মানে 400 ইন্টু 10 টু দি পাওয়ার -10, তার যদি কিউব করি, কিউবের ভ্যালুটা বেরোবে 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার -23। নিচে 60 আছে। এবার ওপরের টোটালটা গুণ করবে ক্যালকুলেটারে, গুণ করে সেটাকে 60 দিয়ে ভাগ করবে। 60 দিয়ে যদি ভাগ করো তাহলে জেড এর মানটা বেরাবে, এটা মিটিয়ে দিচ্ছি, জেড এর মানটা বেরাবে 4। বোঝা গেছে? জেড এর মান 4, তার মানে এটা কোন ধরনের একক কোষ, কোন ধরনের ক্লাস? পৃষ্ঠকেন্দ্রিক। বোঝা গেছে? পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে জেড এর মান 4, এটা পেয়ে গেলাম পৃষ্ঠকেন্দ্রিক। দেখো একটা অ্যান্সার পেয়ে গেলাম। আরেকটা বলেছে তোমাকে কোন ধরনের ক্লাস তা শনাক্ত করতে পেয়ে গেলাম, কোন ধরনের একক কোষ, পৃষ্ঠকেন্দ্রিক। আবার বলেছে এক্স মৌলের পরমাণুর ব্যাসার্ধ, অর্থাৎ এর পরমাণুর ব্যাসার্ধটা নির্ণয় করতে বলেছে। দেখো পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে আমরা পরমাণুর ব্যাসার্ধের সাথে কিনারা দৈর্ঘ্যের একটা সম্পর্ক পেয়েছিলাম। সম্পর্কটা ছিল পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে 4r = √2a। ঠিক আছে? তাহলে ব্যাসার্ধ r, এটা সমান সমান কত হবে? √2/4a। এর ভ্যালুটা কত বলে দিয়েছিল কোশ্চেনে? এর ভ্যালুটা বলেছে 400 পিকোমিটার। এটাকে পিকোমিটারে রেখে দাও, এটার কোনো অসুবিধা নাই আর। ঠিক আছে? যেহেতু ব্যাসার্ধ, তাহলে √2/4 ইন্টু 400, এত পিকোমিটার। দেখো 4 100 400, তাহলে 100 ইন্টু √2 যদি গুণ করো, গুণফল বেরাবে 141.42, এত পিকোমিটার। ব্যাস, দুটো অ্যান্সারই হয়ে গেল। ক্লিয়ার? এটা এসেছে এইচএস 2017-তে। তারপরে দেখো লাস্ট কোয়েশ্চেন আজকের, এইচএস 2018-তে এসেছে। দেখো বলেছে, এটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, হ্যাঁ এটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ধাতব সোনা পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার কেলাস গঠন করে, কেলাস রূপে কেলাসিত হয়। 2 গ্রাম সোনায় একক কোষের সংখ্যা কত? তার মানে তোমাকে কিন্তু এবার আর ওই রো সমান সমান জেড ইন্টু এম বাই এন ইন্টু এ কিউব ওই সূত্র লাগু করতে হবে না, হ্যাঁ, যেহেতু ঘনত্ব টনত্ব কিছুই তো বলে দেয়নি। তোমাকে শুধু পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার কেলাস গঠন করে সেটা বলেছে, আর 2 গ্রাম সোনাতে একক কোষের সংখ্যা কত সেটা নির্ণয় করতে বলেছে। দেখো আমাদেরকে বলে দিয়েছে এ ইউ সোনা সেটা সমান সমান 197, তার মানে এটা মানে বোঝায় এটার পারমাণবিক ভরটা বলে দিয়েছে। ঠিক আছে? অর্থাৎ সোনার পারমাণবিক ভর এটা সমান সমান 197 একক কি পারমাণবিক ভরের গ্রাম পার মোল। একটা জিনিস দেখো, এটা থেকে আমরা কি বুঝতে পারছি, এটার পারমাণবিক ভর 197 গ্রাম পার মোল। তার মানে কি এক মোলের ভর হচ্ছে 197 গ্রাম, বা 197 গ্রাম এত 197 গ্রাম সোনা, সেটা মানে 1 মোল সোনা। বোঝা গেছে কিনা ব্যাপারটা? অর্থাৎ 197 গ্রাম সোনা সেটা মানেই হচ্ছে 1 মোল সোনা। আবার 1 মোল যেহেতু সোনা, তাহলে 1 মোল সোনার মধ্যে সোনার পরমাণুর সংখ্যা কটা? অ্যাভোগাড্রো সংখ্যক, তার মানে 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23, এতটি সোনার পরমাণু। বোঝা গেছে ব্যাপারটা? এতটি সোনার পরমাণু। দেখো আমাদেরকে 2 গ্রাম সোনাতে একক কোষের সংখ্যা বের করতে বলেছে। প্রথমে আগে 2 গ্রাম সোনাতে একক কোষের 2 গ্রাম সোনাতে সোনার পরমাণুর সংখ্যা বের করো আগে। তাহলে 197 গ্রাম সোনাতে পরমাণু আছে এতটি, তাহলে 2 গ্রামে কতটি আছে? তাহলে 2 গ্রাম সোনা, সোডা হয়ে গেল, 2 গ্রাম সোনা সেটাতে পরমাণু কটা আছে? প্রথমে এটাকে আগে এটা দিয়ে ভাগ করো, মানে 197 গ্রাম সোনাতে এতটি পরমাণু আছে, তার মানে 1 গ্রামে কতটি আছে? এত ডিভাইডেড বাই 197। 2 গ্রামে কত আছে সেটাকে আবার 2 দিয়ে গুণ করব, তার মানে 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড বাই 197 এত, আর 2 গ্রামের জন্য ইন্টু 2, এতটি সোনার পরমাণু। বোঝা গেছে? এটাকে যদি গুণ করে, উপরে 2 দিয়ে গুণ করে তারপরে ভাগটা করে নাও, ভাগফলটা বেরাবে, টোটাল অ্যান্সারটা বেরাবে 6.114 ইন্টু 10 টু দি পাওয়ার 21, এতটি সোনার পরমাণু। মানে 2 গ্রাম সোনার মধ্যে সোনার পরমাণুর সংখ্যা আছে এতটি। আমাদেরকে সোনার পরমাণুর সংখ্যা জিজ্ঞেস করেনি, বলেছে একক কোষের সংখ্যা। সেটাও খুবই সহজ। দেখো পৃষ্ঠকেন্দ্রিক যেহেতু বলেছে, পৃষ্ঠকেন্দ্রিক মানে কি? একটা একক কোষে 4টা পরমাণু থাকবে, মানে 4টা পরমাণু নিয়ে একটা একক কোষ তৈরি করবে।
2 গ্রামের মধ্যে টোটাল পরমাণুর সংখ্যা আমরা এতটি পেলাম, এর মধ্যে প্রত্যেক 4টা করে পরমাণু নিয়ে একটা একক কোষ তৈরি করবে, তাহলে এতটি পরমাণু থেকে কটা একক কোষ পাবো? এটাকে 4 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো। ব্যাস, পরের পেজে করছি। দেখো, যেহেতু পৃষ্ঠকেন্দ্রিক বলেছে, পৃষ্ঠকেন্দ্রিক তার মানে কি? পৃষ্ঠকেন্দ্রিক থেকে বুঝতে পারছি 4টি সোনার পরমাণু, সেই 4টি সোনার পরমাণু দিয়ে একটা একক কোষ তৈরি হচ্ছে, তাই তো? একটি একক কোষ। এবার 2 গ্রামের মধ্যে টোটাল পরমাণুর সংখ্যা কটি পেলাম আমরা? 6.114 ইন্টু 10⁻21। তাহলে এতটি সোনার পরমাণুতে একক কোষের সংখ্যা কত? এটাকে জাস্ট 4 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো। 6.114 ইন্টু 10⁻21 এত ডিভাইডেড বাই 4, এতটি একক কোষ। বুঝা গেছে? দেখো, তার মানে এটাকে যদি 4 দিয়ে ভাগ করি, ভাগফলটা বেরোবে 1.528 ইন্টু 10⁻21, এতটি একক কোষ। ক্লিয়ার? তাহলে অ্যান্সারটা বেরিয়ে গেল, এতটি একক কোষ। বুঝা গেছে? ব্যাস, তোমরা যদি বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, 1 ঘন্টা পার হয়ে গেল ভিডিওটায়। প্রত্যেকটা প্রবলেম কিন্তু খুব ভালো করে তোমরা বাড়িতে করবে। হ্যাঁ, প্রত্যেকটা ভালো করে প্র্যাকটিস করবে। যত রকমের আছে প্রায় সব রকমেরই কিন্তু আমি করে দিলাম, এর বাইরে খুব একটা অন্য ধরনের আসতে পারে না। হ্যাঁ, যা আসবে এর মধ্যেই আসবে, এই ধরনেরই আসবে। মানগুলো তো আর সেম দিবে না, মানগুলো হয়তো ডিফারেন্ট করে দিবে। এগুলো যদি প্র্যাকটিস করে নাও তাহলে এর মধ্যে থেকে যে ধরনের দিক তোমরা পারবে। ব্যাস, আজকের ভিডিও তাহলে এতটাই থাক, আবার খুব তাড়াতাড়ি সামনের ভিডিওতে দেখা হবে।